সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন উচিত কথা বলি। তো কইতে পারেন এটা তো দুপুর, তো সকাল হইলো কেমনে? আমার লেগে সকাল আর কি। ধরেন আমি তো রাত জাগি, আপনারা তো জানেন, তো দিনে ঘুমাই, তা আমার লেগে সকাল হইলো আর কি। তো দিনের শুরুটা তাহলে উচিত কথা দিয়ে শুরু করি, কি বলেন? যাই হোক, তো ডেস্টিনির ফারুকেরা কি অবস্থা আপনাকে? আপনাকে শরীরটা ভালা? হ্যাঁ, আপনাকে মনটা ভালা? আপনারা তো মাসাল্লাহ মোটামুটি অনেক কিছুই করে ফেলাইতেছেন। মানে ওই যে পারুক আর না পারুক, নাম রাখছে ফারুক। আমি তো কইছি বিষয়টা, হ্যাঁ। তা ঠিক আছে, আপনারা মোটামুটি পারেন আর না পারেন কাম চালাই যান। মানে আপনাদের প্রতি বিশাল শুভকামনা, শুভকামনা। যাই হোক, আসেন এবার মূল আলোচনায় আসি। আপনারা তো জানেন যে এই যে দালাল গোষ্ঠীর একটু লাড়া না দিলে তো আবার আমার পেটের ভাত হজম হয় না। হ্যাঁ, তো এই জন্য একটু লাড়া দিয়ে নিলাম আর কি। যাই হোক, আজকের আলোচনাটায় আমরা আমাদের আম, একটা ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেটা দিয়ে আমাদের প্রতিষ্ঠানের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আসা সম্ভব বলে আমি মনে করি। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের ডেডিকেটেড সিনিয়র পিএইচডি জনাব মনিরুল ইসলাম মনির যোগ দিয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। তো আজকের আলোচনার শুরুটা আমরা যেটা করব সেটা হলো আমাদের একটা ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, যেটা ডেভেলপমেন্ট করার মাধ্যমে আমাদের বর্তমান কোম্পানির আর্থিক সংকট অনেকটা কাটানো সম্ভব এবং আমাদের কার্যক্রমটাকে আরও বেশি গতিশীল করা সম্ভব। কারণ ইটস জাস্ট অল অ্যাবাউট মানি। বর্তমান যে সিচুয়েশনটা আমাদের চলছে, এই সিচুয়েশনে আসলে ইকোনমিক্যাল সাপোর্টটাই এই মুহূর্তে কোম্পানির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাকি যা দেখতেছেন এগুলো ওই যে ধুনফুন, ওই যে মিটিং ফিটিং হ্যান ত্যান, অনেকে অনেক জায়গায় বা সাবাই করতেছে, কইতাছে অমুক এটা করতে দেয় না, তমুক এটা করতে দেয় না। এইগুলো হলো সব হলো আপনার মানে আউট অফ সিলেবাস। এগুলো হলো অন্য হিসাব। মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো টেকা টেকা। এটা হইলে আপনার কাজ গতিশীল হবে অটো। আটকাইব কেটা আবার? যাই হোক, তো এই জন্য আমরা আজকে আলোচনা করব হলো এই বিষয়টা। তো সেই ক্ষেত্রে আমি একটা এই আধুনিক যেই যুগের যে বিপণন ব্যবস্থা, সেই বিপণন ব্যবস্থায় যেই ইউনিভার্সাল ফর্মুলাটা ফলো করা হয় সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো এই ইউনিভার্সাল ফর্মুলাটা হইতেছে, সেলস ইজ নাথিং বাট কাস্টমার্স ইমাজিনেশন। বুঝছেন বিষয়টা? বুঝেন নাই? আচ্ছা, একটু ভেঙ্গা কই। মানে এই আধুনিক বিপণন ব্যবস্থায় যেই জিনিসটা বলা হয়, মানে যেটা সিনপসিস, সেটা হলো যে সেলস বা বিক্রয় আসলে কিছুই না, এটা হলো কাস্টমারের একটা ধারণা বা ইমাজিনেশন, আর কিছু না। একটা উদাহরণ দিই। কয়েকদিন আগে আমি যে 10 পয়েন্টের একটা কয়েলের প্যাকেজ কিনছি, যে ডেস্টিনির যে নতুন প্রোডাক্ট আইছে, এই নতুন প্রোডাক্ট লাইন থেকে এই রংধনু ব্র্যান্ডের যে প্রোডাক্টটা আমি কিনছি 10 পয়েন্টের। এখন দেখেন, আমি কিন্তু সচরাচর এসিআই বা এগুলো কিনি। তো এইবার রংধনু কেন কিনলাম? ভালো দেখা। হ্যাঁ, হয়তো বা প্রোডাক্টটা ভালো, আমি এটার ভালো ফিডব্যাক পাইছি, আমি আমার বড় বোনের বাসায় দিছি, আমি নিজে ব্যবহার করছি, এটার ভালো ফিডব্যাক পাইছি, হয়তো বা প্রোডাক্টটা ভালো। কিন্তু আমাদের গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে শহীদুল ইসলাম খোকন, শুনমু দেখমু কিছু কমু না? না, কইবেন না কেন? শুনবেনও দেখবেনও কইবেনও, সমস্যা নেই। আচ্ছা, যেটা কইতেছিলাম, যে যে দেখেন রংধনু কয়েলটা, এটা যে ভালো, এটা হয়তো বা প্রোডাক্টটা ভালো, কিন্তু ভালো দেখে যে আমি কিনছি বিষয়টা তো তা না। আমি কিনছি কেন? এটা কিনলে এটা ডেস্টিনির একটা প্রোডাক্ট, এটা কিনলে প্রথমত ডেস্টিনির পকেটে কিছু টাকা ঢুকবো, 1 নাম্বার। 2 নাম্বার, এই ডেস্টিনির পকেটে টাকা ঢুকলে আমার লাভ, ডেস্টিনি আরও শক্তিশালী হবো। 3 নাম্বার, এই প্রোডাক্টটা কেনার মাধ্যমে আমার সিআইডি অ্যাক্টিভ হইতেছে। তাহলে আমি এই ইমাজিনেশনেই কিন্তু এই প্রোডাক্টটা কিনছি। বিষয়টা এমন না যে হেভি ভালো প্রোডাক্ট আমি আনন্দের সাথে খুঁজা খুঁজা বাইর করে এই প্রোডাক্টটা কিনছি, আসলে বিষয়টা কিন্তু সেটা না। তো রংধনু কয়েলটা যে আমি কিনলাম, কি কারণে কিনলাম? জাস্ট ফর মাই ইমাজিনেশন।
যে আমার কাছে মনে হয়েছে এটা কিনলে ডেস্টিনির লাভ, আমার কাছে মনে হয়েছে এটা কিনলে একটা প্রোডাক্ট আমি পাইলাম, পাশাপাশি আমার 10 পয়েন্টের প্রোডাক্টটা কেনার মাধ্যমে আমার সিআইডিটা অ্যাক্টিভ হইল। বুঝছেন না? এই কারণে এই ইমাজিনেশনের মাধ্যমেই কিন্তু আমি কি করছি, এই প্রোডাক্টটা কিনছি। চাঁপাইনবাবগঞ্জের পিএইচডি মনিরুল ইসলাম মনি লিখেছেন, পীর মানুষেরা গেট্টু লাগাচ্ছে। এই পীর না তো, বন্ড বন্ড বাটপার দরবেশ টাউট। গেট্টু কি পীর মানুষেরা লাগায় নাকি? গিট্টু লাগায় হলো বাটপার টাউট আর ধান্দাবাজার চিটার বাটপারেরা। সমস্যা নাই, গিট্টু আবার কেমনে ছুটাইতে হয় এই লাইনও আমাকে জানা আছে, সমস্যা নাই। তো যাই হোক, যেটা কইতেছিলাম, এই রংধনু কয়েলটা আমি কেন কিনছি? জাস্ট আমার কাছে মনে হয়েছে এটা আমার কেনা দরকার, জাস্ট ফর মাই ইমাজিনেশন আই জাস্ট বট দিস প্রোডাক্ট। বিষয়টা এরকম না? তো ওই আধুনিক বিপণন ব্যবস্থায় এই কথাটাই বলা হয়েছে, কাস্টমারের সাইকোলজিটাকে রিড করে এই ফর্মুলাটাই তৈরি করা হয়েছে যে সেলস ইজ নাথিং বাট কাস্টমার্স ইমাজিনেশন। তার মানে ডেস্টিনির যে কোনো প্রোডাক্ট আমার সামনে আইলেই আমি কিন্তু কিনার লেগে পাগল হয়ে যাবো, বিকজ অফ মাই ইমাজিনেশন। এটাই হলো সেলসের পলিসি এই আধুনিক বিপণন ব্যবস্থায়। তো এই জন্য আমি এই ফর্মুলাটাকে বেস করে আমি যদি এই কথাটা বলি যে ডেস্টিনির অবস্থান থেকে যে কোনো প্রোডাক্টটি এখন যদি আমাদের সামনে উপস্থাপন করা হয় এটা সেল হবে, এটা কিন্তু নিঃসন্দেহে আমরা বলতে পারি, যার প্রমাণ কিন্তু অলরেডি আমরা দেখতেছি। আমি কয়েল কিনলাম, অমুকে অনেকেই অনেক কিছু কিনতেছেন শুধুমাত্র ডেস্টিনির প্রোডাক্ট এই হিসাবে। তাইলে আমরা একটা কথা কিন্তু ইজিলি এখন বলতে পারি, আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের এই মুহূর্তে তো টাকা টুকা দরকার ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করার লেগা। তাইলে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডরে আমরা কয়েকটা আয়ের পথ আজকে শেয়ার করি, ওনারা বিবেচনা করলে বিষয়টা থেকে ওনারা ফায়দা নিতে পারেন এবং ওনাদের আর্থিক সংকট অনেকটা কাটাই উঠতে পারেন বলে আমরা বিশ্বাস করি। তো এই আয়ের পথের 1 নম্বর পথই হইতেছে পণ্য বিক্রয় এবং পণ্য ডেলিভারিটা নিশ্চিত করা। যেমন ঢাকার বাইরে আমি অনেকগুলো ফিডব্যাক পাইছি, অনেকেই কিন্তু কিছু প্রোডাক্ট কেনার পরে আর প্রোডাক্টের অর্ডার করতেছে না, কারণ কি, হাতে তো প্রোডাক্ট পায় নাই। তাইলে আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে আমরা বিনয়ের সাথে আবেদন করি এবং একই সাথে আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর, যেহেতু যিনি আমাদের সাথে ডিস্ট্রিবিউটর এবং হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সাথে যিনি বিষয়টা সমন্বয় করছেন, আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনাদের উভয়ের প্রতি আমরা এই ব্যাপারটা নিশ্চিত করতে পারি যে ঢাকার বাইরে পণ্য বিক্রির এবং পণ্য ডেলিভারির নিশ্চয়তাটা যদি আপনারা করতে পারেন, প্রোডাক্ট বিক্রির লেগে আপনাকেও টেনশন করা লাগবে না, ওটা আমরা বেচা মানে প্রোডাক্ট বেচা ধুমাইয়া বেচা দিতে পারবো, সমস্যা নাই। তাইলে যত বেশি প্রোডাক্ট বিক্রি হবে তত বেশি আয়ের পথ তৈরি হবে ডেস্টিনির হাইকোর্ট অ্যাপয়েন্টেড বর্তমান বোর্ডের জন্য। তার মানে আয়ের প্রথম পথ হলো এটা। আপনারা চাইলে ঢাকার বাইরে প্রোডাক্ট ডেলিভারির কাজটা যদি দ্রুত শুরু করেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনাদের সেল এখন যা আছে তার 10 গুণ হয়ে যাবে, আমরা সেল আরও বাড়ায় দিতে পারবো। আপনাদের আয়ের প্রথম পথ হলো এটা। 2 নাম্বার, ঢাকায় আমরা যারা আছি, যেমন আমি ঢাকায় যে টাকা মানে টাকা দিয়ে আমি প্রোডাক্টটা নিয়ে কিন্তু ক্যাশ টাকা নিয়ে কিন্তু আমি আয়া পড়ছি। খুলনার আল মাসুদ রানা অপু লিখেছেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশ এবং বাইরের কোনো প্রোডাক্ট বাদ যাবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট লিস্টে অলরেডি 55টা প্রোডাক্ট ঢুকে গেছে। আপনারা যারা ইউজার আইডি করছেন আপনারা তো দেখতে পারতেছেন, আর যারা হালকা মইতা শুয়ে আছেন তারা তো দেখার সুযোগ নাই, আপনারা শুয়ে থাকেন। যাই হোক, তো যেটা বলতেছিলাম, আয়ের দ্বিতীয় পথ হইতেছে ঢাকায় আমরা যারা আছি আমাদের জন্য প্রোডাক্ট এক হাতে টাকা আর এক হাতে প্রোডাক্ট, এই সিস্টেমটা ডেভেলপ করা। এটা অলরেডি ডেভেলপ হয়ে গেছে। এই জিনিসটা যদি আরও স্মুথ করা যায়, দেখবেন আমি ঢাকাতেও এরকম প্রচুর ফিডব্যাক পাইছি, অনেকেই আমাদের কিন্তু জিগাইছে যে আচ্ছা প্রোডাক্টটা কোত্থেকে পামু, তা আমি কইছি আপনি আলিসে জানগা। তার মানে অনেকেই কিন্তু ডেস্টিনির এই প্রোডাক্টটা কেনার মাধ্যমে নিজের সিআইডিটা অ্যাক্টিভ করার একটা সুযোগ খুঁজতেছে। তো ঢাকায় যারা আছে, ঢাকায় তো প্রচুর ডিস্ট্রিবিউটর, তারা যদি এই সার্ভিসটা পায় যে আলিসে যাইব, ক্যাশ টাকা দিব, প্রোডাক্ট নিয়ে আয়া পড়বো, সিআইডি অ্যাক্টিভ করে চলে যাবো, তাহলে এই সার্ভিসটা হয়তো বা স্মুথ হয়ে গেছে। এটা যদি আরও স্মুথ হয়, এটা আরও যদি আল মাসুদ রানা আপু লিখছেন কোনো ব্র্যান্ডও বাদ যাবে না। হ্যাঁ ইনশাল্লাহ কোনো ব্র্যান্ডও বাদ যাবে না, সব প্রোডাক্টে ইনশাল্লাহ আমরা সেল করবো, আমগো মার্কেট প্লেসে প্রোডাক্টের ইনশাল্লাহ অভাব হইব না। তাইলে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে আমাদের দ্বিতীয় আয়ের পথের একটা পলিসি আমরা শেয়ার করতেছি, সেটা হলো আমাদের ঢাকা ভিত্তিক যারা ডিস্ট্রিবিউটর আছে এদের জন্য এক হাতে টাকা আর এক হাতে প্রোডাক্ট, এই রকম ফরমেশন সেট করলে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে সেল বাইরে যাবে। এটা হইতে পারে আপনাদের আয়ের জন্য দ্বিতীয় পথ। আমি যতদূর জানি যে
বেশ ভালো কিছু প্রোডাক্ট সেল হয়েছে এবং প্রতিষ্ঠানও মোটামুটি একটা প্রফিটেবল পর্যায়ে যাওয়ার দিকেই আছে। তো সেলটা যত বেশি বাড়বে তত বেশি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কোমর শক্ত হবে, আর যত বেশি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কোমর শক্ত হবে তত বেশি বাটপারের গোষ্ঠীর কোমর ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে। অলরেডি গেছে, মানে ওই যে এখন ধরেন ওই যে কইতে তো চাই না কিছু, অনেক কিছু তো থাক কইলাম না, আপনারা বুঝালেন। এটা হলো 2 নম্বর আয়ের পথ। 3 নম্বর আয়ের পথ এনএফসি কার্ডের অর্ডারের যে ব্যাপার যেটা, সেটা আপনারা এনএফসি কার্ডের ডেলিভারি শুরু করেন। আমি কথা দিতেছি আপনাদেরকে, এটার অর্ডারের বন্যা বয়ে যাবে অলরেডি, কিন্তু অলরেডি এটার অর্ডারের বন্যা বইতেছে, অনেক অর্ডার কিন্তু হয়ে গেছে। তো এখন ডেলিভারি কার্যক্রমটা যদি শুরু হয়, অনেকেই কিন্তু আছে যে দেখতেছে আচ্ছা হ্যাঁ তো ডেলিভারি এখনো পায় নাই, হ্যাঁ তো অর্ডার করছে, দেখি হ্যাঁ পায় লোক, এরপরে আমি করব। মানে ধরেন টোটাল এখন যা অর্ডার হয়েছে সেটা ধরেন মাত্র 5%, আরও 95% খিসমেরা বয়ে রয়েছে যে আচ্ছা দেখি এই 5% আইডি কার্ড ডেলিভারি পাইলে এরপরে আমি আবেদন করবো, এরকম কিন্তু আরও 95% বয়ে রয়েছে। তাহলে এখন যা আপনাদের অর্ডার হয়েছে, আপনারা যদি আইডি কার্ডটা ডেলিভারি দেওয়ার কাজটা শুরু করে দিতে পারেন, তাইলে প্রচুর পরিমাণে এনএফসি কার্ডের অর্ডার হওয়া সম্ভব। এটা একদম রেডি হয়ে রয়েছে। আমার জানা মতে এরকম প্রচুর লোকের সাথে আমার এরকম কমিউনিকেশন হয়েছে, যারা আপনার কইতাছে যে ভাই আইডি কার্ড তো ডেলিভারি এখনো শুরু হয় নাই, ডেলিভারি শুরু হইলে তারপরে আমি দিমো। তার মানে দেখেন এই জায়গাটাও হইতে পারে আপনাদের একটা আয়ের পথ। তার মানে এনএফসি কার্ডের ডেলিভারি শুরু করলে এই এনএফসি কার্ডের মাধ্যমে এটাও আপনাদের আয়ের আরও একটা পথ হইতে পারে। গেল 3 নাম্বার। 4 নাম্বার, রমজান মাস। এই রমজান মাস হইতেছে ব্যবসার পিক আওয়ার। রমজান মাসেই পুরো 1 বছরের ব্যবসা করার লিগে অনেকেই কিন্তু পুরোপুরি প্রস্তুতি নেয়। তো এই রমজান মাস হইতেছে আমগো পিক আওয়ার। এই রমজান মাস উপলক্ষে ব্যবসার একটা ডেসপারেট পলিসি অ্যাপ্লাই করা যেতে পারে। নোয়াখালী থেকে পলাশ দেবনাথ যুক্ত হয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। যদিও ওই যে ওই বিভিন্নভাবে অনেকেই অনেক কিছু কইতেছেন যে রমজানের পরে, জুলাইয়ের পরে, অমুকের পরে, ওইসব বালসালের কথা শুনে আমাকে সময় নাই। রমজান মাস হইতেছে ব্যবসার একটা পিক আওয়ার। এই রমজান মাসে এই পিক আওয়ারের মধ্যে ব্যবসা না করে মানুষে বয়ে থাকে, এগুলো হলো বেকুবে যেগুলো আছে, বেকুবের কথাবার্তা। তো বেকুবের কথাবার্তায় তো আমাকে চলার সময় নাই। আমি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে বিনীতভাবে অনুরোধ করব, একই সাথে আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটরের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে এই রমজান মাস উপলক্ষে একটা ডেসপারেট পলিসি অ্যাপ্লাই করা, একটা সিলেবাস রেডি করে ড্রাইভ দিলে এখান থেকে একটা বিশাল সেল বের করা সম্ভব এবং এটা দিয়ে আমাদের ব্রেক ইভেন্টে চলে যাওয়া সম্ভব। আমি জাস্ট কিছু আইডিয়া শেয়ার করি, বাকিটা আপনাদের বিবেচনা। যেমন ধরেন রমজান মাসে উপলক্ষে একটা রমাদান ফুড প্যাকেজ করা যাইতে পারে, যেটাতে ধরেন ছোলা থাকলো, যেটাতে ধরেন চিনি থাকলো, কারণ রমজান মাসে সবাই শরবত খাইবো, চিনি লাগবো। রমজান মাসে সবাই ছোলা খাইবো, রমজান মাসে সবাই ওই যে ডাইল খাইবো, পেঁয়াজু খাইবো, এই সে মানে যেগুলা আপনার পচনশীল না, এইরকম কিছু বিষয় দিয়ে একটা প্রোডাক্ট বা একটা প্যাকেজ যদি বানানো হয়, যেমন ধরেন সোয়াবিন তেল লাগে রমজান মাসে, ছোলা লাগে রমজান মাসে, তারপর ডাইল লাগে রমজান মাসে, এরকম চিনি লাগে রমজান মাসে, এরকম দিয়ে যদি একটা প্যাকেজ করা হয়, সেটা হোক 10 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট, যেটাই হোক না কেন, আপনি খেয়াল করে দেখেন আমাদের এই যে 45 লাখ ডিস্ট্রিবিউটর এই রমজান মাস উপলক্ষে প্রত্যেকেই অন্তত কমপক্ষে 5,000 টাকার রমজানের বাজার করব না? করব। তো এটা করবো কই থেকে? বিভিন্ন জায়গা থেকে। তো আমাকে তো অলরেডি বিভিন্ন জায়গার সাথে তো আলাপ আলোচনা তো হইতেছে, চুক্তি তো হইতেছেই। তাইলে এই রমজান মাস উপলক্ষে এই 45 লাখ লোকের পক্ষ থেকে কি পরিমাণ একটা বিশাল প্রোডাক্ট সেলের ব্যাপার আসতেছে, এটা বুঝতে পারতেছেন তো? তাহলে এখান থেকে বেশি না, মাত্র 1% লোককে যদি এই ডেস্টিনির ব্যবসার আওতায়, সেলসের আওতায় আনা যায়, তাহলে কি পরিমাণ প্রোডাক্ট সেল হয় এবং কি পরিমাণ পয়েন্ট সেল এবার হিসাব করেন। আমি জাস্ট একটা উদাহরণ দিই, ধরেন 10 পয়েন্টের একটা প্যাকেজ যদি আসে এবং 50,000 ডিস্ট্রিবিউটর, 50,000 পরিবার, তাদের পরিবারের জন্য ওই রমজানের কেনাকাটাটা যদি এখান থেকে করে, তাহলে 50,000 ইন্টু 10 পয়েন্ট, এবার হিসাব করেন কত পয়েন্টের প্রোডাক্ট সেল হয়, কত টাকা ট্রানজ্যাকশন হয়। আমি কমই কইছি 50,000, আরও বেশি হওয়া সম্ভব। আর এটা 10 পয়েন্ট তো না, এটা ইজিলি 20 পয়েন্ট, 25 পয়েন্ট বা 30 পয়েন্ট হয়তো বা হইতে পারে। এটা হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড যদি বিবেচনা করেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে জমশেদ আলী লিখেছেন,
সিনিয়র পিএইচডি জনাব জামশেদ আলী লিখেছেন, পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি রমজান মাসে ডেস্টিনির ব্যবসা ভালো হয়। এক্স্যাক্টলি, রমজান মাসে প্রচুর ব্যবসা হয়। চট্টগ্রাম থেকে মোহাম্মদ এন কবির লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার আপলাইনের এনএফসি কার্ড ফর্ম ফিল আপ করতে গিয়ে 2 জায়গায় ভুল হয়েছে। প্রথমে জিমেইল আইডি, দ্বিতীয় বিকাশ নাম্বার, এই 2 জায়গায় সংশোধন করা যাবে? আশা করি করা যাবে। আবেদন যেহেতু করে ফেলাইছেন, পরবর্তীতে এইটাকে কারেকশনের অপশন অবশ্যই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড রাখছে বলে আমরা মনে করি। আপনি এ ব্যাপারে সরাসরি কাস্টমার সার্ভিসে যোগাযোগ করলে একটা বেটার সলিউশন পাইতে পারেন। যেই আলোচনায় ছিলাম সেটাতে আবার ফিরে আসি। রমজান মাস এটা হইতেছে বিজনেসের একটা টোটালি পিক আওয়ার। এই রমজান মাসে দ্রুত ব্যবসাটা আমাদের গোছায় নিতে হবে। আমি বিনয়ের সাথে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে এবং একই সাথে আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন সহ সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন আপনাদের প্রতি বিনয়ের সাথে আবেদন করছি, রমজান মাস উপলক্ষে আমগরে একটা রমাদান ফুড প্যাকেজ দেন। কথা দিতেছি, অন্তত আমরা যেই রমজানের বাজারটা বাইরে থেকে করতাম এটা আমরা আপনাকে এখান থেকে নিব। এতে করে 2টা লাভ। 1 নাম্বার লাভ, ডেস্টিনির ব্যবসা গতিশীল হইব। 2 নাম্বার লাভ, চামের উপরে আমগো সিআইডিটাও অ্যাক্টিভ হয়ে যাব। অনেকেই কিন্তু এখন সিআইডি অ্যাক্টিভ করে নাই। আমি কনফার্ম দিতেছি আপনি করে, ইনশাআল্লাহ আপনারা যদি রমাজান ফুড প্যাকেজ নামে এরকম একটা প্যাকেজ ছাড়েন, নিশ্চিত থাকেন এখন যেই কয়জন ব্যক্তি সিআইডি অ্যাক্টিভ করছে তার 100 গুণ ব্যক্তি, মানে কয়েকশো গুণ ব্যক্তি এই রমজানের প্রোডাক্ট কিনবো নিজের প্রয়োজনে, চামে তার সিআইডিটা অ্যাক্টিভ করে নেব। মানে এই সিস্টেমটা যদি চালু করতে পারেন রমজান উপলক্ষে, একটা স্পেশাল বাজেট নিয়ে যদি টোটাল রমজান মাসটায় একটা বিশাল ব্যবসা করবেন, এই নিয়ত যদি আপনারা করেন, আমরা বিনিয়োগকারীরা কথা দিতেছি আমরা আপনাদের সাথে আছি। সেলসের ব্যাপার নিয়ে আপনারা টেনশন করেন না, ওটা আমরা করুম, আমরা তো আছি সেলসের লিগে, সমস্যা নাই। তাহলে এখন দেখেন, একদিকে এই রমাদান ফুড প্যাকেজটা যদি চালু করা যায়, একদিকে ব্যবসা হইব 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ, দ্বিতীয়ত সিআইডি অ্যাক্টিভ হইব হাজারে হাজার। তো অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর এবং অনারেবল অল কনসার্ন অথরিটি অফ ডেস্টিনি 2000 লিমিটেড, আপনারা এই রমজান উপলক্ষে যদি এই স্পেশাল একটা বাজেট নেন এবং এটি নিয়ে যদি একটা ডেসপারেট ড্রাইভ দেন, আমি বিশ্বাস করি আমরা একটা ডেসপারেট সেলস আপনাদেরকে উপহার দিতে পারবো। আমরা আপনাদেরকে নিরাশ করব না, কথা দিতেছি ইনশাআল্লাহ। ফিরোজ আহমেদ লিখছেন, এনএফসি কার্ডে পয়েন্ট দিলে কেমন হতো ভাই? এটা আমার অভিমত। আমার যতদূর জ্ঞানে, আমি যতদূর জানি, এনএফসি কার্ড এটা এমএলএম আইনের নীতিমালা অনুসারে এটা হলো আইডি কার্ড রিলেটেড একটা বিষয়, এটাতে সম্ভবত কোনো পয়েন্ট যোগ করা যায় না। মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন 2013 অনুযায়ী এটাতে সম্ভবত কোনো পয়েন্ট যুক্ত করা যায় না। বাকিটা মালিক পক্ষ যারা আছেন তারা ভালো বলতে পারবেন, আপনি বোর্ডের সাথে এ ব্যাপারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, যেটা কইতেছিলাম, রমজান ফুড প্যাকেজটা এটা খুবই ইম্পর্টেন্ট। এটা দয়া করে আপনারা একটা রমাদান ফুড প্যাকেজ নামে এরকম একটা প্যাকেজ লঞ্চ করেন রমজান উপলক্ষে, দেখবেন দানার দান সেল হবো। তার প্রয়োজনে সবাই, যার যার প্রয়োজনে সবাই এই প্রোডাক্ট কিনবো নিজের রমজান মাসের খাওয়ানোর লেগা। মাঝখান দিয়া ব্যবসা হইব কয়েকশো গুণ, সিআইডি অ্যাক্টিভ হইব হাজারে হাজারে, ডিস্ট্রিবিউটর অ্যাক্টিভ হইব হাজারে হাজারে, সিস্টেম পুরো চাঙ্গা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হইতে পারে আপনাকে আয়ের আরও একটা পথ। 5 নাম্বার, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে আপনারা যারা আছেন এবং আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর সহ কনসার্ন অথরিটি যারা আছেন, আপনাদের আয়ের আরও একটা পথ হইতে পারে মাহতাব সেন্টার। কেমনে কইতেছি, আমি ব্যক্তিগতভাবে এই পর্যন্ত আমার টিমের অনেক নিয়ে বিভিন্নভাবে হোটেল মোটেলে বসি, কাউন্সিলিং দিছি, তাহলে এখানে একটা টাকা খরচ গেছে না? গেছে। সৌদি আরব থেকে মোস্তফা মেম্বার লিখছেন, ভাই স্টেটমেন্ট চালুর বিষয়ে কি কোনো দালাল গোষ্ঠী কোনো বাধা সৃষ্টি করতেছে? না, এইসব দালাল ফালালের বাধা কি আর এগো, আবার বাধা দেওয়ার মতো কোনো মুরুদ আছে নাকি? এগো অ্যাকচুয়ালি স্টেটমেন্ট চালু হইতেছে না মূলত আইনে কিছু অবকাঠামো আছে সেটার কারণে। মানে হাইকোর্টের যেই রায়, ব্যবসা করার যে অনুমোদন, সেটার পাশাপাশি আরও কিছু দাপ্তরিক কিছু কারিকুলাম আছে, এগুলো মেনটেন করেই স্টেটমেন্টটা চালু করতে হবে। আমি যতদূর জানি সেই কাজই চলতেছে, চূড়ান্ত পর্যায়ে আছে। ও কোনো দালাল ফালাল কারণে এগুলো আটকানো নাই, এগুলো তো নাই, এগুলো আউট অফ সিলেবাস, এগুলোর কথা বাদ দেন। এগুলো নিয়ে সময় নষ্ট করার সময় কই, ব্যবসা নিয়ে কথা করি তো আমরা কুল পাই না। তবে হালকা একটু কথা কমু, একটু শেষের দিকে কমু আর কি আজকে। যাই হোক,
তাইলে 5 নাম্বার আয়ের পথ হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের জন্য যেটা হইতে পারে সেটা হলো মাহতাব সেন্টার, যেটা কইতেছিলাম। কেমনে? আমি এই পর্যন্ত যেটা কইলাম যে কয়েকবার বিভিন্নভাবে আমার বিভিন্ন ডিস্ট্রিবিউটরের লগে বইয়া কাউন্সেলিং করছি, হোটেল মোটেলে বইছি, তো এখানে টাকা টুকা খরচ গেছে না? তাইলে আমারও যদি একটা প্রাতিষ্ঠানিক অবকাঠামো দেওয়া হয়, মুক্তারুল ইসলাম জয়েনিং কবে থেকে শুরু হইতে পারে? আমার ধারণা জয়েনিং শুরু হয়ে গেছে, কালকে সম্ভবত কয়েকটা সিআইডিও জেনারেট হয়েছে। আপনারা আলিস সেন্টারে যোগাযোগ করেন, কাস্টমার কেয়ারে যোগাযোগ করেন, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের লগে যোগাযোগ করেন, বিস্তারিত জানতে পারবেন। যাই হোক, তাহলে আমি আমার ডিস্ট্রিবিউটর যাদের নিয়ে বইছি এগরে নিয়ে যদি আমি বল লেগা একটা প্রাতিষ্ঠানিক অবকাঠামো পাই, যেমন ধরেন আমগো যখন নেট অফিস ছিল, বিভিন্ন নেট অফিসে এই যে আমগো এই টিম মিটিং রুম থাকতো, আমরা 1 ঘন্টা 2 ঘন্টা লেগে ভাড়া লইতাম, মনে আছে আপনাকে? যেমন দেখা গেছে একটা টিম মিটিং রুমে আমরা বইলাম 1.5 ঘন্টার লেগে ধরেন মিটিং ভাড়া, রুম ভাড়া নিলাম, আমার 1.5 ঘন্টা পরে এবার আরও একজন 1.5 ঘন্টা ভাড়া নিতে, এভাবে সারাদিন কিন্তু রুম মিটিং রুম ভাড়া হইতো, টাকা টুকা ভালোই যাইতো। তো আমার বিশ্বাস আমার মতো করে এরকম আরও অনেকেই বিভিন্নভাবে তার টিম টুম লইয়া হোটেল মোটেলে বইতাছে। তো এই যে সবাই আমরা যে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউটর টিম টুম লইয়া বইতাছি, আমরা যদি প্রাতিষ্ঠানিক একটা অবকাঠামো পাই, মিটিংয়ের একটা সুন্দর পরিবেশ পাই, তাহলে আমরা বাইরে বমু কেন? তাহলে তো আমরা এখানেই বই মিটিং করুম, প্রয়োজনে 1.5 ঘন্টা 2 ঘন্টা মিটিং করুম, আমরা মিটিং রুমের ভাড়া দিমু, কনফারেন্স রুমের ভাড়া দিমু। এবং আমার ধারণা আমার মতো করে আরও অনেকেই এই সুযোগ পাইলে এটা করবেন, যারা নিজেদের টিম নিয়ে বসার একটা অফিসিয়াল পরিবেশ বা একটা প্রাতিষ্ঠানিক অবকাঠামো বা একটা অর্গানাইজেশনাল ইনফ্রাস্ট্রাকচার চাইতেছেন কিন্তু পাইতেছেন না, তো এটা হইতে পারে মাহতাব সেন্টার। আমগো মালিক পক্ষ অবশ্য মাহতাব সেন্টার চালুর লেগে একটু টাকা টুকা জনিত কিছু সমস্যার মধ্যে আছেন, আমরা জানি। এই যে পরিষ্কার টরিষ্কার করা, এরপরে বিদ্যুতের লাইনম্যান, বহুত কিছু আছে। কিন্তু আপনারা যদি এটা একবার চালু করে দেন, এটা হইতে পারে আপনাদের আয়ের একটা দারুণ পথ, কনফার্ম থাকেন। আমি কথা দিলাম যে আমি আমার টিম নিয়ে এখন আর বাইরে মিটিং করুম না, আপনারা যদি মিটিংয়ের ব্যবস্থা করেন মাহতাবে, আমি আমার টিম লইয়া আমি রুম ভাড়া করে মিটিং করুম, আমি অন্তত কথা দিলাম আপনি করে। এবং আমার বিশ্বাস আরও অনেকেই এভাবে পাইবেন, দেখবেন সিরিয়াল লাগবো যে সকাল 10টা থেকে 12টা একজন মিটিং করতেছে, 12টা থেকে 2টা একজন, 2টা থেকে 4টা একজন, 4টা থেকে 6টা, এভাবে দেখবেন পুরা কনফারেন্স রুম, হল রুম পুরা মিটিংয়ের লেগে পুরা বুকিং। তাহলে দেখেন এই মাহতাব সেন্টারটাও হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে আপনারা যারা আছেন আপনাদের জন্য হইতে পারে এটা একটা আয়ের পথ, এবং এটা অবশ্যই বৈধ। এটা মানে মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আমি এরকম কোথাও পাই নাই যে সভা সেমিনার টেমিনার এগুলা করার জন্য যদি কোনো ভাড়া কেন্দ্রিক কিছু বিষয় হয়, এটাতে আইনি কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে এটাও হইতে পারে আপনাদের আয়ের একটা পথ। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের টাকা টুকার তো সমস্যা, এর লেগে আমরা বিনিয়োগকারী হিসেবে আপনাদের কিছু বিষয় শেয়ার করলাম আর কি। এখন বাকিটা আপনাকে বিবেচনা। আচ্ছা, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে হজরত আলী বলছেন, বস দৈনিক ডাস্টবিনে পত্রিকা সুন্দর নাম দিয়েছেন, দেখি না ভুল বানান, ভুল করছেন না সুন্দর দিয়েছেন বুঝলাম না। বস দৈনিক ডাস্টবিনে পত্রিকা সম্পর্কে কিছু বলেন। কমো এডেলে হিসাব আরো পরে, আগে ধরেন আমগো ব্যবসা বাণিজ্যের একটু দাঁড় করাইলেই এটা নিয়ে পরে আলোচনা হইব আর কি। যাই হোক, তাহলে আমি আমাদের আয়ের 5টা পথ শেয়ার করলাম। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডে আপনারা যারা আছেন, আমাদের মাননীয় শেয়ার হোল্ডার, পরিচালক, ডাইরেক্টর, চেয়ারম্যান এবং ম্যানেজিং কোঅর্ডিনেটর সহ যারা আছেন, আপনারা যেহেতু আর্থিকভাবে আরও শক্তিশালী হইলে আপনাদের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব, তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনারা করেন, আমার মনে হয় আপনাদের আয়ের পথ আরও বৃদ্ধি পাবে। কি আমি আবার একটু জিনিসটা রিপিট করি। 1 নাম্বার, ঢাকার বাইরে পণ্য ডেলিভারি নিশ্চিত করার ব্যাপারটা যদি আপনারা কনফার্ম করতে পারেন, প্রচুর পরিমাণে ঢাকার বাইরে থেকে সেল হবে, যেখান থেকে আপনাদের একটা আয়ের পথ তৈরি হবে। 2 নাম্বার, ঢাকায় ক্যাশ টাকার বিনিময়ে এক হাতে টাকা আর এক হাতে প্রোডাক্ট, এইরকম ফরম্যাট যদি দ্রুত আরও গতিশীল করতে পারেন, এইখান থেকেও ঢাকার প্রচুর ডিস্ট্রিবিউটার আছে যারা এসে প্রোডাক্ট কিনবে, আয়ের 2 নাম্বার পথ। আয়ের 3 নাম্বার পথ, এনএফসি কার্ড ডেলিভারি শুরু করেন, দেখবেন এনএফসি কার্ড বাবদ আরও হাজারে হাজারে অর্ডার আসবে, এবং হাজার হাজার অর্ডার আসবে, যেখান থেকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু এনএফসি কার্ড বাবদ পাওয়া সম্ভব। 4 নাম্বার, রমজান ফুড প্যাকেজ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর ডেস্টিনি গ্রুপ, ডেস্টিনি 2000 লিমিটেড। রমজান মাস উপলক্ষে আপনারা যদি একটা স্পেশাল ড্রাইভ দেন, একটা স্পেশাল রেজাল্ট বের করে নিয়ে আসা সম্ভব খুব ইজিলি, কারণ রমজান উপলক্ষে সবাই বাজার করব, এই বাজারটা যদি রমজানের বাজারটা যদি এখান থেকে পাই, সবাই এখান থেকে কিনবো, একটা বেটার সলিউশন হইব, একটা বেটার সেলও হইব, অনেকের সিআইডি অ্যাক্টিভ হয়ে যাব।
আর 5 নাম্বার মাহতাব সেন্টার। মুক্তারুল ইসলাম লিখছেন, যারা কাজ করতে চায় তাদেরকে নিয়ে একটা জরুরি ট্রেনিংয়ের আয়োজন করা উচিত। বিশেষ করে যে সকল হেলথ প্রোডাক্ট আনা হচ্ছে, এসবের গুণাগুণ কার্যাবলী না জেনে প্রোডাক্ট সেল দেওয়া যেমন আইনত অপরাধ, নিজে না জেনে। হ্যাঁ, সুন্দর বলেছেন জনাব মুক্তারুল ইসলাম, আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমি আপনার এই বক্তব্যটুকু হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে বিনয়ের সাথে পৌঁছাতে চাই যে আমাদের জন্য দ্রুত ট্রেনিংয়ের ব্যবস্থা করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা আমাদের জন্য আসলেই অত্যন্ত জরুরি। আমরা এই ব্যাপারে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। যাই হোক, আমি যে আয়ের কথা কইতেছিলাম হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের আয়ের ব্যাপারে, 5 নাম্বার যেই পদ মাহতাব সেন্টার, এইটারে যদি মিটিং সিটিং কনফারেন্সের পরিবেশের মতো অবস্থান করতে পারেন, এখানে দেখবেন ডিস্ট্রিবিউটররা সিরিয়ালে লাইন দিয়ে যার যার টিম নিয়ে মিটিং শুরু করব, এটাও হইতে পারে আপনাকে আয়ের একটা পথ। যাই হোক, আমরা বিনিয়োগকারী হিসেবে সুডুমুডু মানুষ, আপনাকে জ্ঞান পরামর্শ দেওয়ার মতো যোগ্যতা আমগো নাই, তারপরেও ক্ষুদ্র জ্ঞানে টুকটাক যেটা মনে আয় যখন একটু কই আর কি। যদি আপনারা এগুলো করেন, আমার মনে হয় আপনাকে ভালোই এই ফিনান্সিয়াল ফ্লোটা বাড়বো, যেটা ডেস্টিনির জন্য উপকারী হইব আর কি। যাই হোক, গেল এই আলোচনা। এবার আসি আমগো হজরত আলী বলছেন নাই জ্বালা ক্যাপসুল আবার চালু করতে হবে। বা আপনি মতামত দিচ্ছেন ভালো, বাট আমার এটার প্রতি খুব ইন্টারেস্ট নাই আর। মানে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলা, এই যে যেমন আমি কয়েল কিনছি, বিকালে কয়েল কিনছি, সন্ধ্যায় এসে বাসায় কয়েল ধরাই দিছি, ঝামেলা শেষ। মানে সকালে কিনছি, বিকালেই আমার প্রোডাক্ট কাজে লেগে গেছে। এগুলো আমার দরকার, আমি এগুলো নিয়ে কাম করুম আর কি। যাই হোক, আপনি যেটা কইছেন এটাও ভালো, নাই জেলা যদি আহে আহুক, সমস্যা নাই। তো আলিস সেন্টারের জিগরি ভাই করে নিয়ে এখন কিছু কথা কই। আপনাকেও চারপাশে কিন্তু শেয়াল, খুব খেয়াল, খুব খেয়াল, ডাইনে বামে শেয়াল। কথাটা কেন কইলাম? আপনি করে সিঙ্গেল আউট করার ষড়যন্ত্র চলতেছে। সিঙ্গেল আউট কি বুঝেন? আচ্ছা, এই হিটলারের ঘটনা তো জানেন, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কি করছে। হ্যাঁ, কিন্তু সবার লগে চাঁপাইনবাবগঞ্জের ফয়জুল বলেছেন সিন কি, কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার, মানে ডিন যেটা, এটাই হলো সিন এখনকার ফরম্যাটে। আপনি ট্রেনিংগুলো করবেন, আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর ট্রেনিংগুলো করবেন, বুঝতে পারবেন। তাহলে যেটা করতেছিলাম, হ্যাঁ আচ্ছা, পাবনার ফিরোজ মাহমুদ বলছেন গরম লোহা ঠান্ডা হয়ে যাচ্ছে, দ্রুত স্টেটমেন্ট চালু করা দরকার। হবে হবে লিডার, সবই হবে, টেনশনের কিছু নাই। লোহা ঠান্ডা হবে না, লোহা আমরা অলওয়েজ বাতাস দিয়া আমরা এটারে পুরো অলওয়েজ গরমে রাখছি, টেনশন নাই। আপনিও বাতাস দিয়া গরমে রাখেন, ঠান্ডা হবে না, সমস্যা নাই। তো যেটা কইতেছিলাম, সিঙ্গেল আউট কি, ওই যে আলিস সেন্টারের ভাই যারা আপনি করে ষড়যন্ত্র করে সিঙ্গেল আউট করার চেষ্টা করা হইতেছে। সিঙ্গেল আউট কি, ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার কি করছিল। হ্যাঁ, কিন্তু সবার লগে খাতির জমায়া আগে পোল্যান্ড দখল করছে। তো সবাই কইছে টেনশন করেন না, আমরা খালি পোল্যান্ড লইতেছি, আপনাদেরও কিছু কমু না। ভালো কথা। তো পোল্যান্ড লইয়া লইয়া এরপরে হ্যাঁ ধরছে অস্ট্রিয়া। তো অস্ট্রিয়া যখন ধরছে, তখন আশেপাশে যারা আছে, সোভিয়েত আছে, ব্রিটেন আছে, হ্যান তেন, হ্যাঁ কইছে টেনশন নেন না, আপনাদের কিছু করুম না, আমরা কি করুম, অস্ট্রিয়া ধরুম, আর কিছু করুম না। এবার সোভিয়েত রে খায়া, ওই যে পোল্যান্ড রে খায়া, অস্ট্রিয়া রে খায়া হিটলারের লোভ আরো বাইরে গেছে। এবার হ্যাঁ ধরছে ফ্রান্স রে, বুঝছেন নি, এরপরে ধরছে ব্রিটেন রে। তো এখন এইভাবে ধরতে ধরতে, সিঙ্গেল আউট করে ধরতে ধরতে শেষমেশ ওই সোভিয়েত ইউনিয়ন রে যখন খাইতে গেছে, তখনই কিন্তু সব মিলে একজোট হয়ে উষ্টা দিয়া পকাত করে দিছে। এই হলো হিটলারের ঘটনা। তো এটাই হলো সিঙ্গেল আউট। তো এখানে আপনি করে কিন্তু সিঙ্গেল আউট করার ষড়যন্ত্র কিন্তু চলতেছে কম বেশি। চা খাবার দাওয়াত আইতে পারে বিভিন্ন জায়গা থেকে, জানেন চা খাই। তো আপনারা চাটা খাইবেন কিনা এটা আপনাকেও ব্যাপার। আমার ব্যক্তিগত আবেদন হইল আপনাদের প্রতি যে আপনারা দয়া করে সিঙ্গেল আউট হইেন না কেউ। ওই যে মানে আপনাকে ঐক্যটা নষ্ট করার লিগা চিকনে চিকনে চা খাওয়ার লিগা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জনরে ডাকতে পারে। তো কেন ডাকতে পারে এটার কইলাম না, কারণ মুরব্বীরা তো মানে প্রতি মুহূর্তে মুহূর্তে তো তাগত বক্তব্য তো একটাই, যে কোনো বিভ্রান্তি সৃষ্টি করা যাইব না, কারণ আমি কিছু করা যাব না। আমরা বলে বিভ্রান্তি সৃষ্টি করি। ভাই, আমরা হইলাম বিনিয়োগকারী, আমরা চাই সব ঠিকঠাক হয়ে যাক দ্রুত। যাই হোক, মুরব্বীরা যেহেতু কইছে গুরুবাক্য শিরোধার্য, এর লেগা ভাঙ্গা ভাঙ্গা কিছু কইলাম না, আপনারা বুঝা লয়েন আর কি। তো কি কইতেছিলাম,
এমডি রাসেল হোসেন কইছেন ভাই আপনার প্রতিটা কথা এত আক্রমণাত্মক কেন? ভাই উচিত কথা তো আক্রমণাত্মক হবে, এটাই তো স্বাভাবিক। এখন আপনি যদি এটারে আক্রমণাত্মক মনে করেন তো কিছু তো করার নাই। যেটা উচিত কথা এটা আপনি কয়ে দেখেন, দেখবেন যত উচিত কথা আছে দুনিয়ায় সবই হলো আক্রমণাত্মক। যাই হোক, তাহলে এখন দেখেন এই যে খুব খেয়াল ডাইনে বামে শিয়াল কইতেছি কেন, আপনি করে সিঙ্গেল আউট কইরা কইরা আপনাকে ঐক্যটারে নষ্ট করার জন্য কিছু কাজ কাম হইতে পারে। যেমন ধরেন সিঙ্গেলে কয়েকজনের ধরেন আলাদা করা হইলো, তাহলে বাকি ভিতরে কিন্তু একটা মানে মনোমালিন্য তৈরি হবে যে দেখছো হ্যাঁ করলো ওই করলো সেই করলো, আমি গেলাম না। এই জন্য আমার মনে হয় আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে, এটা আমার ব্যক্তিগত আবেদন, বাকিটা আপনাকেও বিবেচনা, আপনারা কি করবেন না করবেন। আমার মনে হয় যে কোনো বিষয়ে সেন্ট্রালি যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন তাইলে কোনো ধরনের ষড়যন্ত্রেই আপনাদের ঐক্য নষ্ট হবে না। তো সমাজদারকে লিয়ে ইশারাই কাফি হে, আপনারা বুঝা লইয়েন আর কি। ওই যে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি আছে না, তো ডিভাইড অ্যান্ড রুলস পলিসি দিয়ে আমগরে তো বেকুব বানানোর সুযোগ নাই। আশা করি ডিভাইড অ্যান্ড রুলস পলিসি দিয়া আপনি করেও কেউ বেকুব বানাইতে পারবে না, যেহেতু আপনাকেও নেতৃত্বে আমরা ডেস্টিনির এই মুক্তি আন্দোলনে এই তলবি সভা থেকে শুরু হয়ে এই পর্যন্ত আমরা আসি। আপনারা কিন্তু আমগো লিডার, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের যারা দায়িত্বশীল আছেন, আপনারাই কিন্তু তলবি সভার মাধ্যমে এই আজকের এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে ভূমিকা পালন করছেন, আর মালিক পক্ষ থেকে তো শেয়ার হোল্ডাররা পালন করছেই। তো আপনাকেও ডিস্ট্রিবিউটরদের এই ভূমিকার সাথেই কিন্তু আমরা আছি, তাহলে আপনারা কিন্তু আমগো নেতা। তো সেই হিসেবে আপনারা এমনভাবেই সিদ্ধান্ত নেবেন, আশা করি যেটা আমাদের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ হবে। এটাই হলো আপনাদের প্রতি আমগো আবেদন, বাকিটা আমগো বিবেচনা, আপনাকেও বিবেচনা। আচ্ছা, তো এবার আমি আমার ব্যক্তিগত মতামতটা শেয়ার করি। জুবাইদ আহমেদ শাম্মী লিখছেন শরীর এমনটা ভালো রাখা যাচ্ছে না। না, ভালো রাখেন, ভালো রাখা যাবে না কেন? শরীর মন সবই ভালো আছে, কাজ চালায় যেতে হবে, এটা হলো মূল বিষয়। আর এই যে যা দেখতেছেন এগুলো হলো সব হলো ফাঁকা আওয়াজ, এই ফাঁকা আওয়াজে টেনশন করার কিছু নাই, হাতের কাজ চালাই যান, দেখবেন অনেক কিছুই আছে যেগুলো এখন ভেঙ্গা কইতে পারতেছি না আর কি। তো যাই হোক, এইসব চা খাওয়ার দাওয়াত মাওয়াত যদি আমগো দিকে আহে, মানে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী, সেই ক্ষেত্রে আমগো একটা প্রস্তাবনা আছে। হ্যাঁ, আমরা বমো, সমস্যা নাই, তবে সেইটা হইতে হবে নিরপেক্ষ ভেন্যু। নিরপেক্ষ ভেন্যু বুঝছেন তো কোনটা? ওই অমুক সমুক জায়গায় বইলে হবে না, আলিস সেন্টারে আমরা বমু। এখন আপনারা কইতে পারেন যে আলিস সেন্টার তো হ্যাগো কাছে নিরপেক্ষ নাও হইতে পারে। ওয়েল, গুড এনাফ, ভালো কথা। তো সেই ক্ষেত্রে ওকে, আমরা আমাদের যেহেতু আমাদের মুরব্বী হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, আমরা হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছেই তাহলে আমরা আবেদন জানাবো যে আপনারা একটা নিরপেক্ষ ভেন্যু চুজ করবেন, ওই নিরপেক্ষ ভেন্যুতে আমরা বমু। আর লগে থাকবো বাংলাদেশের সকল প্রথম সারির সকল মিডিয়া, লাইভ চলবো, লাইভ, সমস্যা নাই, টেনশন নিয়ে না। মিডিয়া উপস্থিত করার দায়িত্বটা না হয় আমরা বিনিয়োগকারী যারা আছি আমরাই নেব, সমস্যা নাই। আরো আছে খারান, আর কি চাই? আমাদের যেহেতু সেন্ট্রাল পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম এবং ডিস্ট্রিবিউটর ফোরাম, ওনারা যেহেতু আমাদের ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে স্বার্থ সংরক্ষণের বিষয়টা কেন্দ্রীয়ভাবে দেখতেছেন, আমরা সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দরেও এখানে রাখুম, হ্যাগরেও এখানে আমরা মুরব্বী হিসেবে রাখবো। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের যারা শেয়ার হোল্ডার ডাইরেক্টর যারা আছেন, মুরব্বী হিসেবে হ্যাগরেও আমরা এখানে রাখুম। খারান আরও আছে, আমগোর টিমের যারা বিনিয়োগকারী, জাগর টাকার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে আমগোর প্রেশার দিতেছে, টাকা টুকার লেগা প্রেশার দিতেছে, আমরা হ্যাগরেও রাখুম। ওই যে অনেকের গাছের মেয়াদ শেষ হয়েছে, আমগরে প্রেশার দিতেছে টাকার লেগা, অনেকের মাল্টিপারপাসের টাকা টুকা বিনিয়োগ করছিল, হেরা আমগরে প্রেশার দিতেছে, হ্যাগরেও আমরা রাখবো ওইখানে। আরও আছে খারান, আরও থাকবো। আমগোর টিমের বিভিন্ন ডিস্ট্রিবিউটরে ফুসলাইয়া এই যে বিগত এক যুগে চিকনে বিভিন্নভাবে এই যে কোশেয়ার মোশেয়ার এই সেই বক্কর চক্কর, ওই যে 100 টাকায় 1800 টাকা লওয়া হয়েছে না, তারপরে ওই যে প্রজেক্ট 100+, 100 টাকায় 200 টাকা দেয়া হইব, তারপরে এই যে আরো বক্কর চক্কর অনেক কিছু করা হয়েছে না, এই যারা এগুলা করছে হেরা তো হ্যাঁ আমগরে ধরে ভাই।
তো এই যে আমগো টিমের জাগো কাছ থেকে ফুসলা ফাসলা এইসব টাকা টুকা লেয়া হয়েছে, যারা আমগোর এখন ডিস্টার্ব করতেছে, হেরাও থাকবো। এইবার হ্যাগরে লয়া এবার ওপেন ফিল্ডে চলেন আমরা বই, সারা দেশে একযোগে সকল মিডিয়ায় লাইভ হইব, এরপর আমরা আলোচনায় বমু। চলেন, এনি টাইম এনি ডেট। তবে এটা হইতে হবে নিরপেক্ষ ভেনু। আপনাকেও তৈরি করা মাঠে তো আমরা খেলুম না ভাই, আপনার তৈরি করা পিসে তো আমি খেলুম না, এটা ব্যাটিং পিস না বোলিং পিস, এটা তো আমরা খেলুম না। নিরপেক্ষ ভেনুতে এবার যদি কেউ বসতে চান চাইলে আসেন, বুঝছেন না? তো আমগো পিএইচডি ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম, এক্সিকিউটিভ ফোরামের ভাই বেরাদার যারা আছেন, জিগরি ভাই, আপনারাও চাইলে কিন্তু এরকম একটা ব্যবস্থা করতে পারেন। আপনাগুলো যদি কেউ চাচু খাইবার চায় আর কি। যাই হোক, আপাতত মূলত আজকের আলোচনায় এতটুকুই। না ওই যে বিভিন্নভাবে চিপা চাপা দিয়ে অনেকে ওই যে চাচু খাওয়ার সুযোগ নাকি পাইতেছেন, বা চাচু খাওয়ার লেগে নাকি ডাকা হইতেছে, বা শুনলাম অনেকেই নাকি অনেকভাবে ওই যে আমগো মুখটুক বন্ধ করার লেগে, এই যে আমরা যে উচিত কথা কই আমগো মুখটুক বন্ধ করার লেগে অনেকে নাকি এই চেষ্টা তদবির ফিকির ফাকির চালাইতেছে। হ্যাগো ওইসব খবর পাইয়াই আর কি কথাগুলা কওয়া আর কি। সমস্যা নাই, আমরা বমু, এই ফরম্যাট হইলে বমু। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, পরিচালক, শেয়ার হোল্ডার, সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডিস্ট্রিবিউটর ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম, আমগোর টিমের ডিস্ট্রিবিউটর যারা টাকা মেয়াদ শেষ হয়েছে, এবং আমরা যারা এই যে ডিস্ট্রিবিউটর আমগোর টিমের জাগরে ফুসলা টাকা টুকা নেওয়া হয়েছে, সব লইয়া হের পরে এক লোকে বয়ার না কথা, এর আগে কি কথা। এই ফরম্যাট হইলে আমরা রাজি আছি, হ্যাঁ ঠিক আছে। যাই হোক, সূর্য মামা জিয়া রংপুরের পিএইচডি লিখেছেন, এনএফসি কার্ড ডেলিভারি করলে 100 গুণ কাজ বেশি হইতো মনে হয়। আমিও আপনার সাথে একমত। এনএফসি কার্ড ডেলিভারি করলে কাজের গতি আরও বাড়বে এবং আরও অনেক এনএফসি কার্ডের অর্ডার হবে। মুক্তারুল ইসলাম লিখেছেন, মার্কেটিং প্ল্যান যেটা নতুন করে করা হয়েছে এটা তো ফাইনাল না, কারেকশন হতে পারে। এটা তো যে কোনো মুহূর্তে কারেকশন হতে পারে। দেখেন জনাব মুক্তারুল ইসলাম, আমি আপনার একটা কথা বলি, আমাদের মার্কেটিং প্ল্যান আগের হিসাব করেন 12 সালের আগে, দেখেন কখনো 50 পয়েন্ট, কখনো 100 পয়েন্ট, তারপরে পিবিসি ছিল, তারপরে এটা আপনার 500 পয়েন্ট হইলো। আবার মার্কেটিং প্ল্যানে প্রথমে ছিল কিন্তু 72,000 টাকা ইনকাম, তারপরে 50,000 টাকা আসলো। এগুলো ভাই এডিশন হবেই, এগুলো আপনার সংশোধন, সংযোজন, পরিবর্ধন, পরিমার্জন, বিয়োজন সব কিছু কন্টিনিউ হইয়া একটা সাস্টেনেবল সেট আপে আসতে অনেক সময় লেগে যায়। কিন্তু এই সময় কি ব্যবসা বন্ধ থাকে? যেমন ডেস্টিনির সর্বশেষ যে প্ল্যানটায় আমরা ব্যবসা করেছি 12 সালের আগে, এটা তো 2000 সালেই তো আর এই প্ল্যান ছিল না। তো তাই বলি কি 2000 সাল থেকে ব্যবসা বন্ধ ছিল? যতদিন পর্যন্ত প্ল্যান সাস্টেইনেবল হয় না ততদিন কি ব্যবসা বন্ধ ছিল? না, একদিকে প্ল্যান মানে এডিশন হয়েছে, কন্টিনিউ ব্যবসা হয়েছে, প্ল্যান এডিশন হয়েছে, কন্টিনিউ ব্যবসা হয়েছে, এভাবে হইতে 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 একসময় একটা সাস্টেইনেবল সেট আপ দাঁড়াইছে। তো একটা সাস্টেইনেবল সেট আপ দাঁড়াইতে সকল কাজ বন্ধকেরা, ব্যবসা বাণিজ্য বন্ধকেরা আগে প্ল্যানটা সাস্টেইনেবল হোক, তারপরে ব্যবসা শুরু করবে, এরকম তো কখনোই হয় না। মানে আপনি যে সাইকেল চালানো ভালো করে শিক্ষা সাইকেলে উঠবো, এটা তো কখনোই হয় না। আপনি একটু চালানো শিক্ষায় সাইকেল চালাইবেন, পড়বেন, সাইকেল চালাইবেন, পড়বেন, এভাবে একসময় আপনি স্মুথ একজন মানে সাইকেল চালানো শিখা ফেলবেন, লাইক দ্যাট। তো এখানে ওই যে সংযোজন, বিয়োজন এগুলো তো হবেই। তো তাই বলে ব্যবসা বন্ধুকেরা বসে থাকার তো কোনো সুযোগ নাই। আর ব্যবসা কন্টিনিউ না রাখলে, ট্রাবল শুটিং না করলে আপনি বুঝবেন কেমনে কোনটা সংশোধন করা দরকার, কোনটা সংযোজন দরকার, কোনটা বিয়োজন দরকার? আপনি কন্টিনিউ না করলে বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। তো এই যে বেকুব যেগুলো আছে এগুলাই খালি এই যে এই চিপাচাপা দেয়া এইসব ফেতনা ছড়ায়, কয় যে মার্কেটিং প্ল্যান এই নাই, ঠিক নাই, এই নাই, সেই নাই, এগুলা কয়ে কি কয়, ওই যে ডেস্টিনির কার্যক্রমটা জানি বন্ধ থাকে এটা চাই আর কি। আমাকে কথা পরিষ্কার, ডেস্টিনির ব্যবসা অতি দ্রুত চালু করতে হবে। কেন? কারণ বিনিয়োগকারীরা টাকার লেগে আমগরে প্রেশার দেয়, আর আমরা ওই যে ডেস্টিনি চালু হইব এই আশা দিয়ে হেগরে ঠান্ডা করে রাখি। কিন্তু এখন কিন্তু আমরা আর এই ঠান্ডা করে রাখবো না। যদি ডেস্টিনি চালু না হয়, মানে টাকা ফেরতের দায়িত্ব কার? আমগো? এই মিয়া, টাকা ফেরতের দায়িত্ব কার? আমগো? টাকা ফেরতের দায়িত্ব হলো যারা টাকা নিছে হেগো। তো টাকা ফেরত দেওয়ার কথা আপনি গো, আর আমরা আমগো পকেট থেকে টাকা ফেরত দিতেছি, আর আপনারা এখানে মজা করতেছেন, ফাইজলামি করেন, এটা চলবে না। কথা পরিষ্কার। আমাদের বিনিয়োগকারীদের আমরা এতদিন আটকায় রাখছি, এখন আর আটকায় রাখার কোনো সুযোগ আছে? নাই। হাইকোর্ট ব্যবসা করার কথা কয়ে দিছে, মার্কেটিং প্ল্যান রেডি, প্রোডাক্ট রেডি, বোর্ড রেডি, আবার কারামুক্তি যারা হেরাও সারা পেয়ে, যারা কারাবন্দি হেরাও সারা পেয়ে গেছে। এখন কোন কথা কয়া বিনিয়োগকারী করে আটকায় রাখুম আমরা? কোনো সুযোগ আছে? এখন কিন্তু আমরা বিনিয়োগকারী করে আটকায় রাখুম না।
অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডেস্টিনি চালু করলেই কেবল বিনিয়োগকারীদেরকে এটা বোঝানো সম্ভব যে দেখেন ডেস্টিনি চালু হয়েছে, ব্যবসা চলতেছে, সবই হবে ধীরে ধীরে। আর ওই যে ওই কথা যে ওই যে আরো 3 মাস পরে, আরো 6 মাস পরে, জুলাই হোক আগস্ট হোক, ওইসব জুলাই মুলাইয়ের সময় আমগো নাই। বিনিয়োগকারীদেরকে কোনোভাবেই আমরা আর বুঝাইয়া রাখতে পারবো না, রাখবো না। এত টাকা ফেরত দেওয়ার এত টাকা আমগো পরে নাই, সুন্দর মতো পাস করে দেবো। এতদিন তো পাস করি নাই, সেভ করে রাখছি, আটকায় রাখছি কাউন্সিলিং করে। এখন আর একবারে কাউন্সিলিং করে আটকায় রাখা যাবো না, আটকে আমরা রাখবো না যদি ডেস্টিনি চালু না করে কোনো ধনুফুনু করা হয়। কথা খুব পরিষ্কার, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অফিসিয়ালি ব্যবসা চালু করে দিতে হবে, ব্যাস। আমি হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে এবং ম্যানেজিং কোঅর্ডিনেটরের কাছে বিনয়ের সাথে এই ব্যাপারে দৃঢ় আবেদন রাখতে চাই, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডেস্টিনির ব্যবসা চালু করতে হবে। আমাদের সিনিয়র পিএইচডি মিরন ভাই লিখছেন ডেস্টিনি চালু করতে হবে, এটাই ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল, এক্স্যাক্টলি ফুল অ্যান্ড ফাইনাল, এর বাইরে কোনো কথা নাই। আর যদি অতি দ্রুত এটা চালু না হয়, আর যদি কোনো উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে এটার দায়ভার যারা এই ডেস্টিনি চালুতে যদি বাধা দিয়া থাকে, এটার দায়ভার তাগরে নিতে হবে। কথা আমাদের খুব পরিষ্কার। আর আমরা হইলাম ছোটো মোটো মানুষ, বিনিয়োগকারী, আমগুলোকে এত কি বলেন নেগোসিয়েশন, আমগুলোকে এত নেগোসিয়েশন ফেগোসিয়েশনের দরকার নাই। ডেস্টিনি চালু করে দেন, আমগো কথা বন্ধ হয়ে যাবো, আমগো মুখ বন্ধ হয়ে যাবো, আমরা আমগো বিজনেস সেন্টার নিয়ে ব্যবসায় ব্যস্ত হয়ে যাবো, ঝামেলা শেষ। কি এর বলেন নেগোসিয়েশন ফি এত, ব্যবসা চালু করেন দ্রুত, ঝামেলা শেষ। হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড, হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান, আমাদের ম্যানেজিং কোঅর্ডিনেটর সহ সকলের প্রতি এটাই আমাদের বিনীত নিবেদন, বিনীত আবেদন। দয়া করে আমগো ব্যবসাটা দ্রুত চালু করে দেন। আর কোনো অপশন এই মুহূর্তে আমগো হাতে নাই। যাই হোক, আর বেশি কিছু আজকে আর কইলাম না। ধন্যবাদ দিয়া সবসময় শেষ করি, আজকেও শেষ করব। আজকের এই পর্যায়ে ডেস্টিনিকে নিয়ে আসার জন্য এই যে আমরা আমাদের যা যা ইউজার আইডি থেকে বিজনেস সেন্টার লেফট রাইট দেখতেছি, প্রোডাক্ট লিস্টে প্রোডাক্ট ঢুকতেছে, প্রোডাক্ট কিনতেছিও, প্রোডাক্ট ব্যবহারও করতেছি, সিআইডিও অ্যাক্টিভ হইতেছে, আমরা দেখতেছি আমগো টিমের কি অবস্থা। এই যে এত চমৎকার অপশনে আনার ক্ষেত্রে মূল কাজটা তলবি সভার মাধ্যমে যারা করছিলেন, আমাদের দুই সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং আমাদের অনারেবল হাই অফিসিয়ালস অফ ডেস্টিনি গ্রুপ জনাব লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত, আপনাদের দুজনের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই তলবি সভার এই সিদ্ধান্ত নিয়ে সাহসী ভূমিকার কারণেই আজকের এই ডেস্টিনি। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে হজরত আলী লিখেছেন, বিনিয়োগকারীরা পাগলের মতো হয়ে গেছে, বলতেছে টাকা দাও টাকা দাও। কথা সত্য, কথা সত্য। একজন লিখছেন যে আমার 23,000 টাকা আছে, আমার মাথা ব্যথা নাই। আপনার মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা নেই, আপনার 23,000 টাকার মাথা ব্যথা যেহেতু নাই, ওইটা ওই যে প্যান্ট খুললে আপনার পশ্চাতে ওই টাকা ভরে রেখে দেন। আপনি না হয় অনেক মানে কোটিপতি, তো এই জন্য 23,000 টাকা, তো আরও 23,000 টাকা ওই যে মোড়াইয়া মোড়াইয়া ওই আপনার বাপের পশ্চাতে ভরে দেন। ওই যে আপনার গুরু যারা আছে না, জাগরে যে আব্বা মানেন, আরো 23,000 টাকা মুরাই মুরাই হ্যাগো পশ্চাতে বেরা দেন। আমগো এত টাকা পয়সা নেই, আমরা গরিব মানুষ, আমগো টাকা টোকা লাগে, আমরা এত উদার না আপনার মতো যে 23,000 দিয়েও চুপচাপ বয়ে আছেন। আপনি বইয়া থাকেন, আপনি আরো টাকা দেন, আপত্তি নেই তো, কিন্তু আপনার কথা আমগোর উপরে চাপান কেন ভাই? যাই হোক, যেটা কইতেছিলাম, ধন্যবাদ পর্বে ছিলাম। আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের এই আজকের এই অবস্থায় আসার জন্য যারা ডেসপারেট ভূমিকা পালন করেছেন, দুইজন শীর্ষ মুরব্বী, এই তলবি সভার গুরু দায়িত্ব পালন না করলে আজকে এত দূর আসতো না। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন এবং অনারেবল হাই অফিসিয়ালস অফ ডেস্টিনি গ্রুপ লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ বীর প্রতীক অবসরপ্রাপ্ত। আপনাদের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। ফিরোজ মাহমুদ পাবনা থেকে লিখেছেন, টাকা দিতে তালবাহানা করলে মামলা হবে লাখে লাখে। আসলেই হবে, এখন কিন্তু আসলেই হবে, সেই দিকেই কিন্তু পরিস্থিতি যাইতেছে। বেকুবের গোষ্ঠী তো টের পাইতেছে না কি যে অবস্থা হবে। বেকুবের গোষ্ঠী কিভাবে আমরা ফোর্সরে আটকায় রাখছি কাউন্সিলিং করে, এখন তো টের পাইতেছে না বেকুবের গোষ্ঠী, বুঝবো পরে। যাই হোক, ধন্যবাদ পর বেছিলাম, এখানেই থাকি। আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনার প্রতি অনেক প্রতিকূলতার ভিতর দিয়েও আপনি যেভাবে প্রতিষ্ঠানটাকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিকভাবে, আইনগতভাবে, প্রশাসনিকভাবে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি।
এর বাইরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের সকল ডিরেক্টরের প্রতি। আজকে আরও দুজন ব্যক্তির নাম বিশেষভাবে বলবো। একজন হচ্ছেন আমাদের জনাব জাকির হোসেন কিসলু, যার নামে আমাদের যে ট্রেড লাইসেন্সটা রিনিউ হয়েছে। তার মানে বাংলাদেশের যে কোনো রাষ্ট্রীয় দপ্তরে এখন অফিসিয়ালি ডেস্টিনির প্রতিনিধিকে জনাব জাকির হোসেন কিসলু, ওনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। কারণ আজকে এই পর্যায়ে ডেস্টিনিকে নিয়ে আসার ক্ষেত্রে এই দালালের গোষ্ঠী, ডেস্টিনি বিরোধী প্রতারক চক্র ওনাকে মামলা দিয়ে হ্যারাসমেন্ট করেছে অনেকভাবে, এটা আপনারা জানেন। কিন্তু উনি সেই ঝুঁকিগুলো সামলে নিয়ে নিজের নামে ট্রেড লাইসেন্স করে আজকে ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে অনেক বড় ঝুঁকি নিয়েছেন। এই জন্য ওনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আরও একজন ডিরেক্টর জনাব সাইফুল আলম রতন, ওনার প্রতি। কারণ গত 1.5 থেকে 2 মাসে বা গত 3 মাসে ফিনান্সিয়ালি এই বোর্ডকে যারা সহযোগিতা করেছেন, সবাই করেছেন, তার ভিতরে জনাব সাইফুল ইসলাম রতন, ওনার ভূমিকা অন্যতম। প্রচুর পরিমাণে উনি ফিনান্সিয়ালি প্রতিষ্ঠানকে, বিশেষ করে হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডকে সার্ভিস এবং ব্যাকআপ দিয়ে যাচ্ছেন। স্পেশাল থ্যাঙ্কস গোস টু দ্যাম। এর বাইরে আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর যারা আছেন দেশের বাইরে, বিশেষ করে আমাদের জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, যিনি এই টোটাল দেশের বাইরে প্রবাসে যারা আছেন ডেস্টিনি পরিবারের সবাইকে এক ছাতার নিচে রেখে সুন্দরভাবে একটা লিডিং রোল প্লে করার মাধ্যমে ডেস্টিনিকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে ভূমিকা রেখে গেছেন এবং যাচ্ছেন। জনাব লায়ন মোহাম্মদ গুফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এর বাইরে আমাদের অ্যানাদার 2 ফাউন্ডার ডিরেক্টর যে আছেন জনাব মেজবাউদ্দিন স্বপন এবং জনাব সাইদুর রহমান, আপনাদের দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা। দেশের বাইরে যে সকল ক্রাউন, ডায়মন্ড শেয়ার হোল্ডার সহ শুভাকাঙ্ক্ষীরা বিভিন্নভাবে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে এই নতুন বোর্ডকে সহযোগিতা করছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি। স্পেশাল থ্যাঙ্কস গোস টু আওয়ার অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন। গত 3 থেকে 6 মাসের এই পরিক্রমায় উনি যে রেভলিউশন ঘটিয়েছেন, সেই রেভলিউশনের চূড়ান্ত রূপই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। আমাদের হাতে এখন আমাদের বিজনেস সেন্টার আছে, আমাদের হাতে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের হাতে আমাদের টোটাল ডাটাবেজ আছে, আমাদের হাতে আমাদের ডিস্ট্রিবিউটররা আছে, আমাদের হাতে আমাদের টিম মিটিং এবং মিটিং শুরু করে যা করণীয় সব কিছু করার মতো একটা পরিবেশ আমাদের হয়ে গেছে। এই জন্য আমাদের অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। স্পেশাল থ্যাঙ্কস আরও দিব আমাদের সেন্ট্রাল পিএইচডি ফোরামের দায়িত্বশীল যারা আছেন, তারপর এক্সিকিউটিভ ফোরামের যারা আছেন এবং ডিস্ট্রিবিউটর ফোরামের যারা আছেন, আপনাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা। বিশেষ করে আইটি সাপোর্ট দিচ্ছেন যেভাবে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি জনাব আমিনুল ইসলাম, আমিন ভাইকেও আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই এই জন্য যে কোনো আইটি সাপোর্টের ক্ষেত্রে খুব সিরিয়াসলি ওনারা কাজ করে যাচ্ছেন। ট্রাবল শুটিং থেকে শুরু করে যে কোনো কাজে খুব সিরিয়াসলি ওনারা কাজ করছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে আমাদের এক্সিকিউটিভ ফোরামের আসাদুল ইসলাম যিনি আছেন, সকাল থেকে বিকাল পর্যন্ত, এর বাইরেও বিভিন্নভাবে উনি সময় দিয়ে যাচ্ছেন। আসাদ ভাইকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক কাস্টমার, অনেক ডিস্ট্রিবিউটররাই কিন্তু ওনাদের কাছ থেকে এই সার্ভিসটুকু পাচ্ছে, ডিন অ্যাক্টিভেশন, ডিন ভেরিফিকেশন এবং সার্বিক বিষয়ে। এর বাইরে আরও যারা আছেন, আমাদের এমদাদ ভাই আছেন, এমদাদ ভাইকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই এই জন্য যে উনি কিন্তু মিটিং শুরু করে দিয়েছেন অলরেডি। নারায়ণগঞ্জ সহ বেশ কয়েকটা জায়গায় উনি মিটিং করেছেন। আরেকজন পিএইচডি আছেন আমাদের ওয়াসিম ভুইয়া। ওয়াসিম ভাই গতকালকে গৌরনদীতে ওনার টিম নিয়ে মিটিং করেছেন। ডায়মন্ডরা বিভিন্নভাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, অনেকেই যুক্ত ছিলেন। এই জন্য ওয়াসিম ভুইয়া পিএইচডি যে উপস্থাপনা করেন যে আমাদের ওয়াসিম ভাই, পিএইচডি ওয়াসিম ভাই, ওনাকেও ধন্যবাদ জানাই। এর বাইরে আরও যারা আছেন আমাদের পিএইচডি ফোরামের, এক্সিকিউটিভ ফোরামের, ডিস্ট্রিবিউটর ফোরামের যারা আছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাস্ট আপনারা খালি ঐক্যটা ধরে রাখেন, দেখবেন দালালের গোষ্ঠীর খেলা কিন্তু ফাইনাল। এখন খালি চূড়ান্ত মানে ট্রাম্পের উপরে ওভার ট্রাম্প, এগুলা কিন্তু ওটি ডাবল রিডাবল C++ 29 খেলছেন না, এখন এগুলা কিন্তু ফাইনাল মোমেন্ট চলতেছে। জাস্ট আপনারা ইউনাইটেড থাইকা যদি আগায় যেতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি, টেনশনের কিছু নাই। আপনাদেরকেও অশেষ ধন্যবাদ। আর সংশ্লিষ্ট যারা আছেন ডেস্টিনি চালুর ক্ষেত্রে আজকে এই পর্যন্ত সংশ্লিষ্ট আরও যারা আছেন, বিশেষ করে আমি স্টাফ রিলেটেড কিছু ব্যক্তি আছেন যাদের আমি নাম মেনশন করতে চাই। আলিসে আমাদের রমজান ভাই আছেন, উনি অত্যন্ত ডেসপারেটলি আমাদেরকে বিভিন্নভাবে সার্ভিস দিচ্ছেন। নুরু ভাই আছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। তারপরে দালিলিক কাজের ক্ষেত্রে আমাদের আজিম ভাই আছেন, তারপরে সাইফুল ভাই আছেন, ওদিকে আমাদের আরও সুলতান ভাই আছেন। এরকম অনেকেই কিন্তু খুব ডেসপারেটলি প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন এবং প্রতিষ্ঠানকে দালিলিকভাবে এবং প্রশাসনিকভাবে এবং ক্লারিক্যাল অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে ওনারা কিন্তু ডন টু ডাস্ক কাজ করে যাচ্ছেন। এই জন্য আলিস সেন্টারের যারা স্টাফ আছেন, আপনাদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে শেষ করে দেব। আপনাদের আর বোঝাবুঝির কিছু নাই ভাই,
এনএফসি কার্ড করলে করেন, না করলে নাই। ডিন ভেরিফিকেশন করলে করেন, না করলে নাই। হালকা মুইতা তাইলে শুয়ে থাকেন, ওই যে বেকুবের গোষ্ঠীর মতো হালকা মুইতা শুয়ে পড়েন। আর যদি মনে করেন ডিন ভেরিফিকেশন করা দরকার করেন, আপনি করেন বা না করেন, এটা চলতেছে, চলবো। এনএফসি কার্ড করলে করেন, না করলে না করেন, এসব কিন্তু চলবো। প্রোডাক্ট কিনা ডিন ভেরিফিকেশন করে সিআইডি অ্যাক্টিভ করবেন, করলে করেন, না করলে না করেন, এগুলো চলতেছে, এগুলো চলবো। তামসা করে কিন্তু আর লাভ হবে না ভাই, লাইনে আসেন। আর যদি না আসেন, ওকে, এক বেকুবের গোষ্ঠী আইডি না বেশি ফেলে তো হ্যারে ফেসবুকে খুঁজে পাইতাছি না, মেলা দিন হয়ে গেল, হ্যারে ফেসবুক ধরুম, কয়েকদিন পরে ধরুম, এটা আরেকটু সময় যাক আর কি। এমন আইডি মাইডি ডিএক্টিভ করে দিয়া বইয়ে রয়েছে কিনা কে জানে, দেখি না, খুঁজে পাই না। আমি তো আবার যে আমার তো আবার একটা খাসলত আছে জানেন তো, আমি আবার খুঁজটা হ্যাঁ করে একটু দেখি তো পাইতেছি না আর কি, 2-1টা রে কয়েকদিন ধরে। যাই হোক, এগুলো নিয়ে পরে আরেকদিন আলোচনা করবো না। সময় নষ্ট করার মতো সময় নাই এগুলার কথা কয়ে, ব্যবসা করার কথা কয়ে তো কুল পাই না। তো বিনিয়োগকারী যারা আছেন, আপনারা হয় কাজ করেন, আর নয় তো আমরা কাজ করি, আপনারা বসে বসে দেখেন, আপনার করে আর বোঝাবুঝির কিছু নাই। সিআইডিও জেনারেট হইতেছে, গতকালকে থেকে শুনলাম সিআইডিও জেনারেট শুরু হয়েছে, মানে নতুন জয়েনিং এর ব্যাপার স্যাপার এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তো আরও বসে থাকেন, আর কাজ করতে মন চাইলে কাজ করেন, আর মনে না চাইলে তো নাই, কইলেন না। তো আজকে এই পর্যন্তই। আমি জাস্ট হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ডের কাছে এই 5টা বিষয়ে আবার একটু বিনয়ের সাথে রিপিট করে শেষ করতে চাই কথা। আপনাদের আয়ের কিন্তু দারুণ পথ হইতে পারে। ঢাকার বাইরে যদি ডেলিভারি শুরু করেন, প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল হবে, এটা হতে পারে আপনাদের আয়ের একটা মাধ্যম। দ্বিতীয়ত, ঢাকায় যদি ক্যাশ টু ক্যাশ মানে ক্যাশ হ্যান্ড, একেবারে টাকা দিয়ে প্রোডাক্ট সাথে সাথে নেবে, এরকম একটা ফরম্যাট যদি দ্রুত করতে পারেন, তাইলে এখান থেকেও একটা ভালো সেল করার মাধ্যমে আপনাদের আয়ের পথ তৈরি হওয়া সম্ভব। এনএফসি কার্ড দ্রুত ডেলিভারি যদি শুরু করেন, আপনাদের আয়ের পথ এটা একটা হতে পারে। 4 নম্বর, রমজান ফুড প্যাকেজ, ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি আপনারা শুরু করেন, প্রচুর পরিমাণে সেলের মাধ্যমে একটা বিশাল ব্রেক ইভেন নিয়ে আসা সম্ভব, এটাও হতে পারে আপনাদের একটা আয়ের পথ। আর পঞ্চমত, মাধব সেন্টারের কনফারেন্স রুম, মিটিং রুম, এগুলো যদি আমাদেরকে মিটিং সিটিং করার একটা সুযোগ করে দিতে পারেন, প্রয়োজনে আমরা ঘণ্টাভিত্তিক ভাড়া দিয়ে আমগো টিমলা মিটিং করবো, এরকম ফরমেশন যদি শুরু করেন, এই 5টা পদ্ধতিতে আপনাদের একটা ভালো আয়ের পথ তৈরি হইতে পারে। বাকিটা অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড এবং অনারেবল ম্যানেজিং কোঅর্ডিনেটর সহ সংশ্লিষ্ট কনসার্ন অথরিটি অফ ডেস্টিনি 2000 লিমিটেড যারা আছেন, বাকিটা আপনাদের সদয় বিবেচনা। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।